নমস্কার, 7 আউট নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি আগারপাড়া সূর্য কেনাপা রয়েছে নির্বাচনী প্রচারে ঝড় হয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন পানিহাটির তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী তীর্থঙ্কর ঘোষ এবং তিনি এখানে বিভিন্ন এলাকার মানুষদের সাথে কিন্তু আলাপচারিতা করবেন, অর্থাৎ তাদের অভাব অভিযোগ সেটা শুনবেন। দেখুন সেই ছবিটা। মালিক আছে অরিজিনালি, এখানে অনেক ঘর ভাড়াটিয়া ছিল। সেই জায়গা থেকে সকলে যদি একসাথে সম্মতিতে আসতে পারে তাহলে আমরা তো সারা পানিহাটি শহরে প্রায় 5,000 বাড়ি আমরা বানিয়ে দিয়েছি হাউস ফরলে। কিন্তু হাউস ফরলে বাড়ি পেতে গেলে তো সরকার যা নিয়ম দিয়েছে সেখানে জমিটা যার নামে থাকবে তার নামে বাড়ি হতে পারে। সেই জায়গায় যদি আইনি জটিলতা কাটিয়ে অথবা যেভাবে করা যায়, সত্যি এখানে জীবনযাত্রার মান এই নবমানির পাশে বস্তিটায় খুব একটা ভালো নেই। সেটা আমি বহুদিন ধনীরা বেঁচে থাকতে এটা আমার তোমাদের সাথে আলোচনা মনে করে ধনীরা ছিল। আর এই যে তেঁতুলতলার বিশুদা অশোক 6 নম্বর ওয়ার্ডের বিশ্বনাথ দে যে কাউন্সিলর, সেই সময় আমরা অনেক দীর্ঘমেয়াদী আলোচনা করেছি যে যে করে হোক তোমরা গোটা 32 ঘর না 34 32 বলছি, অত সহজে ভুলি না, 42টা 32 বলছি। সকাল থেকে রোদে ঘুরেছি তো মনে পড়ছে না, আমি একবারে বলে দিতাম যে সকলকে যে একটা মাথা গোজার জায়গাটা ঠিক না থাকলে না মাথায় ঠিক থাকে না। সারাদিনে কাজ করে রোজগার করে বাড়িতে নিয়ে আসো, তারপরে বাড়িতে যদি ঠিক না থাকে, বর্ষা হলে জল জমে যাচ্ছে, নাহলে ছাদ দিয়ে জল পড়ছে, এই ব্যাপারে আমরা অনেকবার উদ্যোগী হয়েছি। কিন্তু তোমরা যদি এখনো বলো যে ব্যাপারে আমরা রাজি আছি, অন্তত জলটা ঘরে না ঢুকে যাক আর ছাদ দিয়ে জল না পড়ুক সেই ব্যবস্থায় যদি করা যেতে পারে। বৌদি এখানে আছেন, আপনারা জানেন মীনাক্ষী বৌদি আছেন, এবং এই ব্যাপারে যে ব্যক্তিটা সব থেকে বেশি সহায়ক হতে পারে এই যে আমাদের এই 10 নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রবীর মজুমদার, কারণ তার আরেকটা পরিচয় আছে, তিনি এখানকার স্বনামধন্য লয়ার। যে যদি কোনো আইনি জটিলতা না থাকে কাটিয়ে নেওয়া যায় তাহলে আমরা অবশ্যই এটা একটা কোনো ব্যবস্থা করব। ঠিক আছে, চেষ্টা না করে দেবো, ধনীরা থাকলে আমি করে দিতাম। আমি তোমাকে এইটুকু বলতে পারি, ধনীরা যদি থাকতো আমি এটা করে দিতাম। কারণ ধনীরা আমাকে এবং বিশুদাকে খুব করে বলেছিল যে এদেরকে সবসময় পাশে পাই, এরা খুব উদ্যোগী, কিন্তু এখানে মানুষের থাকার মতো অবস্থা নেই। আর দিদি কারা বলুন, আর দিদি বলতে চান আপনি একটু একটা জিনিস এটা বলি, আমি কথা বলছে যে তোমরা যে 42 ঘর আছো, যাই করবে তোমরা 42 ঘর হাতে হাত রেখে রেখো, মানে যেটাই সিদ্ধান্ত হবে যেন 42 জনের একই সিদ্ধান্ত হয়। এই জায়গাটা কিন্তু তোমরা দায়িত্ব নিও। বৌদি আছেন, বলছি যে এটা নিয়ে বসা হয়েছিল, কিছু লোককে প্রত্যেকেই তোমরা জানো যে ট্যাক্সের বিনিময়ে নেওয়া হয়েছিল যে তারা অটোটাই ট্যাক্স আছে, কারণ তোমাদের তো অরিজিনাল ট্যাক্স না, প্রত্যেকের অটোটাই ট্যাক্স আছে। এর মধ্যে তাদের সমিতি আছে, তাদের নেই, এটা একটু লং টাইম প্রসেস। তোমরাও জানো এখানে পিছিয়ে আছে, ঠিক আছে, আমাদের এখন প্রার্থী। এছাড়াও এটা নিয়ে সেইভাবে আলোচনা না করে কতটা হলো আইনি জটিলতা, এর মধ্যে যে আজকে বসলাম কালকে হয়ে যাবে এটা কিন্তু সেই ব্যাপার না, এটা পিছিয়ে গেল না। আমার একটি বক্তব্য, তোমরা 42 ঘর যদি থাকো, 42 ঘর যেন মানে একই সুরে থাকো, তাহলে এটা করতে সুবিধা হয়। তোমাদের ঐক্যবদ্ধ যদি ভয়েস থাকে, অন্তত যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে আমাদের কাজ করাটা সম্ভব হবে, না হলে হয় না। যে কোনো কাজেই একটা জোর আর 10টা জোরের মধ্যে অনেক পার্থক্য। 10 জনের মধ্যে যদি 3 জন সেটা বিরুদ্ধে চলে যায়, তখন সে 3 জনকে কিন্তু রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমাদের থাকবে।
ঠিক আছে, সেটা এগুলো সমস্ত আলোচনা সাপেক্ষ ব্যাপার। আপনি ইলেকশনটা বলতে সবকিছু নিয়ে আলোচনা হবে। আপনাদের আর কিছু বলার থাকলে বলুন। দেখুন, আমি এখানে যদি শুরু করি, প্রথম এই নর্থ স্টেশন রোডটা যখন কমপ্লিট হয়ে গেছিল, তখন আমাকে চন্দনদা বলেছিল, এই ব্যক্তিটি আমাকে বলেছিল যে তুমি এটা কি বিচার করলে, তোমরা নর্থ স্টেশন রোড মধ্যপল্লী পর্যন্ত একদম চকচকে ঢালাই, আর বললে এটা নিয়ে খুব একদিন বলছে আমার মাথা সবাই খারাপ করে দিচ্ছে, আর মধ্যপল্লী থেকে বিটি রোড গর্ত, এটা কি নর্থ স্টেশন রোড হলো? তাহলে পুরোটার নাম কি নর্থ স্টেশন রোড নয়? মনে আছে চন্দনদা তোমার এই কথা? হ্যাঁ, তখন বলতে বলছি এটা তো না করলে হবে না। আমার জলের ডিপার্টমেন্টের রেস্টোরেশনের না কেন্দ্রের কিছু কাজ হাতে থেকে যায়, মানে করলে করিয়ে নেওয়া যেতে পারে, একটু চাপ দিলে রিকোয়েস্ট করলে করা যায়। তখন ছেলেটিকে আমি বলেছিলাম যে তুমি পারবে, আমার এটা না খুব মান সম্মানে লাগছে। মানে যেভাবে বলেছে যে রাস্তার নাম কি আপনারা পুরো পুরো জানেন না, নর্থ স্টেশন রোড মানে তেঁতুলতলা থেকে রেলওয়ে স্টেশন, তা মধ্যপল্লীতে নর্থ স্টেশন রোড কেন ঢালাই শেষ হয়ে গেল? বাকিটা কি দোষ করলো? আমি সিআইসি হওয়ার পরে জলের কাজ বাদ দিয়ে প্রথম যদি কোনো রাস্তার কাজ করে থাকি তাহলে এই রাস্তাটা আমি ঢালাই রাস্তা করে দিয়েছিলাম, এবং জলের ডিপার্টমেন্টে কাজ হওয়া সত্ত্বেও কোনো বাকি কোনো ঢালাই রাস্তার থেকে মানে কোনো মানে গুণগত মানে কোনো কম হয়েছে বলে আপনারা এই অভিযোগও করতে পারবেন না। আমি সর্বদা থেকেছি এখানে কাজের মধ্যে। যেদিন নির্মল রোডে প্রথম এই পাইপ বসানোটা শুরু করেছিলাম, আমাকে বৌদি বলেছিল যে এখানে কি হবে। আমি বলছিলাম চেষ্টা করবো তো পেভার ব্লক পর্যন্ত ঠেলে ঠেলে নিয়ে যাব। আজকে দেখুন নিমগঞ্জ রোড পেভার ব্লকের হচ্ছে। যে প্রকৃত নিমগঞ্জ রোডটা ছিল, আমরা যেটা ছোটবেলায় দেখেছি বিটি রোডের অল্টারনেটিভ রাস্তা হচ্ছে নিমগঞ্জ রোড, সেই নিমগঞ্জ রোড ক্ষয়িষ্ণু হয়ে গেছিল। আপনারা এখনো পেভার ব্লকের প্রভাবটা এইদিকে বুঝতে পারছেন না। কানাইগুয়োর মোড়ের দিকে গেলে, তারপরে তোমাদের তিনপাগলা ক্লাব গান্ধীনগরের মোড়ের দিকে গেলে নিমগঞ্জ রোড, আমি পরশুদিন রাতের বেলায় যাচ্ছিলাম, অনেক রাত হয়ে গেছে, তখন 11টার উপর হয়ে গেছে, দেখে মনে হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তৈরি হয়েছে। কাজ করার স্যাটিসফ্যাকশন কখন আসে? যখন জিনিসটা সম্পূর্ণতা লাভ করে, নিজে একজন নাগরিক হিসাবে সেটা ভালো লাগে। আমি বললাম ভালো, সবাইকে ভালো বলতে হবে, এইভাবে আমি কখনো পথ চলিনি। আমি সবসময় কাজ করার পর ভুলে যাই যে কাজের সাথে আমি জড়িত ছিলাম। যদি একটা নাগরিক হিসাবে সেই কাজটা পছন্দ হয় তাহলে বলি ভালো কাজ হয়েছে, না হলে চেষ্টা করি আলোচনা করতে যে কোন জায়গাটা খামতি থেকে গেল সেই জায়গাটাকে রিকভার করতে। এইভাবে আপনাদের সাথে পথ চলা। তবে একটা কথা আপনাদের বলতে চাই, দেখুন কাজ একদিন আগে অথবা পরে, যে দায়িত্ব দল সামলাতে বলেছিল 4 বছর, বাড়ির সামনে রাস্তাটা না 4 মাস পর্যন্ত ভাঙা থাকলেও ওই একটু মীনাক্ষী বৌদিকে বলতে হবে বলছেন, জোর বেলায় বলছেন, কখনো একাই বলছেন, কখনো ক্লাব শুদ্ধ লোক গিয়ে বলছেন, সহ্য করবেন। বাড়ির সামনে পোস্টে আলো না থাকলে 6 মাস পর্যন্ত সহ্য করবেন। ওই কখনো কাউন্সিলরের আপ্ত সাহেবকে ডেকে বলছেন, কখনো কাউন্সিলরকে ডেকে বলছেন, সহ্য করবেন। দল আমাকে দায়িত্ব দিয়েছিল ওয়াটার সাপ্লাই ডিপার্টমেন্ট। সকাল 7টায় জল আসার কথা, 7:30টায় জল আসেনি। 253টা বুথের মধ্যে 252টা বুথে জল গেছে, একটা বুথে 8 ঘন্টা জল আসেনি। সেটা কিন্তু চন্দনদা ক্যামেরা নিয়ে পৌঁছে যাবে তীব্র জল সংকটে, আর মানুষও সত্যি জল সংকটে। কেন তার বাড়ির পুরুষ মানুষ 8টার মধ্যে স্নান করে খেয়ে 8:30 ট্রেন ধরবে। লাগবে না ছাতা? ছাতা লাগে না? ও ঠিক আছে, সহ্য হয়ে গেছে। এই গুরু দায়িত্ব আমাকে দিয়ে সামলে নিয়েছে। তাই
আজকে দল আমাকে সুযোগ দিয়েছে যে তুমি পানিহাটির প্রতিনিধিত্ব করো। আমি আপনাদের কাছে এসেছি, বয়স হয়তো কম হতে পারে আমার, আপনারা নির্মল ঘোষের মতো প্রাপ্য লোককে 5 বার নির্বাচিত করেছেন, কিন্তু আমি সেই ভাবধারা, সেই আদর্শেরই প্রতীক। আমি যাদের সাথে কাজ শিখেছি, যাদের সাথে কাজ করেছি, তারা এই শহরকে নিজ নিজ ক্ষেত্রে গুণগত মানে কলকাতা শহরের সমকক্ষ রাখার চেষ্টা করেছে। সেই সকল ব্যক্তিদের একসাথে নিয়ে আমি আপনাদের আগামী 20 বছর অন্তত এই শহরের গুণগত মানে যাতে কোনো খামতি না হয়, এই 5 বছরে আমি করে দিয়ে যাব, এটা আমার কথা রইল। দ্বিতীয়ত আরেকটি কথা না বললে নয়, আপনারা দেখছেন ইসরায়েলের নাম করে ভোট কেটে এই বিজেপিওয়ালারা দিল্লি থেকে আসে, এরা বলে না বাংলা সরকার গঠন করব, সরকার চালাবো, এরা বলে বাংলা দখল করব। ঠিক এই জায়গা থেকে যদি মায়েরা আপনারা সিদ্ধান্ত না নেন, এই বিজেপি যে রাজ্যে এসছে সেই রাজ্যের কোনো ভালো হয়নি। কেন্দ্র সরকারের একটা প্রকল্প আপনি বলতে পারবেন না, 12 বছর মোদী গভর্নমেন্ট চলছে, একটা প্রকল্প, একটা জিনিস আপনার বাড়িতে উপকারে লাগে। শুধু নিত্যদিন কি দেখতে হয়, টিভিতে খবর আছে গ্যাসের দাম বাড়ছে না তেলের দাম বাড়ছে না মশলার দাম বাড়ছে। এটা ছাড়া মোদী সরকারকে কোনো আলোচনায় পাবেন না। মোদী সরকারকে কিসের আলোচনায় পাবেন? ব্যাংকের টাকা কে মেরে দিয়ে বিদেশ চলে যাচ্ছে। আর মমতা ব্যানার্জিকে কিসের আলোচনায় পাবেন? যে মায়েরা সংসার চালানোর পরে 27 তারিখে হাতে টান পড়ছে, তার জন্য একটা লক্ষ্মীর ভান্ডারকে পাশে দাঁড়িয়ে থাকছে। এই দুটোর পার্থক্য বুঝুন। তৃণমূল কংগ্রেস থাকলে মমতা ব্যানার্জির আদর্শের দল থাকলে আপনার ছেলেকে আমি অনুরোধ করতে পারি যে আসুন আমার সাথে একটা মিছিলে হাঁটো। আর ওরা কি করবে জানেন? ওরা তো আপনার ছেলেকে প্রথমে বলবে তুমি একটু লাঠি খেলা হবে, পাড়ায় চলো, লাঠি খেলা শেখাবে, 3 মাস লাঠি খেলা শেখাবে। আমরা যেমন ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম, 3 মাস পরে পাড়ার সিনিয়ররা বলতো চল আজকে আগরপাড়ার ছেলেরা, আগরপাড়ার এখানে টুর্নামেন্ট আছে, 70 থেকে টুর্নামেন্ট খেলতে চলে আসতাম, ফুটবল টুর্নামেন্ট আছে, এখানে এসে ফুটবলই খেলতাম। কিন্তু এই যে লাঠি খেলা শেখাবে না, যেদিন বলবে যে চল এখান থেকে 5 কিলোমিটার 10 কিলোমিটার দূরে আজকে একটু অন্য জায়গায় গিয়ে অন্য ক্লাবে খেলবো, সেদিন বিশ্বাস রাখবেন আপনার ছেলের হাতে আর লাঠি নিয়ে ওই দিন তরোয়াল তুলে দিয়ে ওরা তরোয়াল খেলা শেখাচ্ছে। আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটাকে বুঝুন। এই রাজ্য দুবেলা দুমুঠো খেয়ে নিতে পারলে পরে যে সিদ্ধান্তটা পরিবার নেয় যে বাড়ির সন্তানটাকে ভালো পড়াবো, সেই রাজ্যটার হাতে তরোয়াল তুলে দিয়ে বাচ্চাদের হাতে একের পর এক প্রজন্ম নষ্ট হয়ে যাবে। আগামী প্রজন্মটাকে বাঁচান। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন সক্রিয় রাজনীতিতে আছেন, আপনার এলাকাটা সাজিয়ে নিন, আপনার সন্তানের ভবিষ্যৎটা গড়ে নিন। আপনি ভাবুন তো, আপনার ছেলে ক্লাস 2-তে আছে, আপনার বড় ভাইয়ের ছেলে ক্লাস 11-এ আছে, বা আপনার 3-তে আছে, 4-এ আছে, আপনার বড় ভাইয়ের ছেলেটা 12-এ আছে, 5-6 বছরের ডিফারেন্স আছে। আপনি চোখের সামনে দেখেছেন যে বড় ভাইয়ের ছেলেটা যখন 7-এ উঠছে, সাইকেল পেয়েছে, মেয়েটা যখন 8-এ উঠেছে, 9-এ উঠেছে, কন্যাশ্রীটা চালু হয়েছে, 2 বইয়ের মধ্যে তো আলোচনা হয়। এই সমস্ত জিনিস যাতে আপনার সন্তানটার একে একে পেয়ে পেয়ে গ্র্যাজুয়েশনের দিকে এগিয়ে যেতে পারে, এই ব্যবস্থাটা আপনাকে করতে হবে না? বা আপনি যদি ভাবেন আমার ছেলে মেয়ে তো গ্র্যাজুয়েশনের দিকে চলে গেছে, কেন? আমি বাঁচলে সমাজ বাঁচলো নাকি? সমাজে প্রত্যেকটা ব্যক্তি বাঁচলে সেই সমাজ সুন্দর থাকলো। পাড়ায় আমরা তো দুর্গা পুজো করি, কালী পুজো করি, পুজোটা কখন সুন্দর হয়? ওই ঠাকুর আনতে যাওয়া থেকে, প্যান্ডেলে বাস পড়া থেকে শুরু করে একদম ভাসান দিয়ে এসে ওই মণ্ডপে লক্ষ্মী ঠাকুরের পুজোটা করে পুজোটা সুসম্পন্ন হয় বলে। তাহলে মমতা ব্যানার্জি যখন রাজ্যটাকে হাতে পেয়েছিল 2011 সালে, গোর্খাল্যান্ডে পাহাড় জ্বলছে, জঙ্গলমহল, মাওবাদী অত্যাচার, যাওয়া যায় না, সেখান থেকে আজকের দিনে মমতা ব্যানার্জি সরকার কাজ করছে কিভাবে? প্রত্যেকটা পরিবার মমতা ব্যানার্জি সরকারের সাথে যুক্ত আছে কোনো না কোনো প্রকল্পের মাধ্যমে। এইখানে যত লোক দাঁড়িয়ে আছেন,
কেউ না কেউ কোনো না কোনো প্রকল্প আপনার বাড়িতে ঢোকে অস্বীকার করতে পারবেন না। কেউ বলবেন আমার প্রয়োজন লাগে না, ওটা উপর মাত্র, কিন্তু সেটা যার হাতে আসে সেই বোঝে যে দিনের শেষে এইটুকু জিনিসের মর্ম কত। আগে একটা ক্লাস 8 উঠলে ছেলেটা সাইকেল লাগবে, বাড়িতে আলোচনা বসতো যে ব্যাগ জুতো বই খাতার সময় ঠাকুর দাদা হেল্প করেছে, সাইকেলটার সময় মায়ের দিকে যে দাদু আছে তাকে বলো না যে সে যদি একটা দিয়ে, আর মায়ের দিকে দাদু অনেক সময় খুশি হয়ে বলতো আমার মেয়ের ঘরে সন্তানটাকে আমি একটা সাইকেল কিনে দিতে পারি না। আর মমতা ব্যানার্জি সরকার বলছে মায়ের দিকে দাদু ছাড়ো, বাবার দিকে ঠাকুর দাদা ছাড়ো, আমার সরকার আছে আমি দেবো। এটা একটা সরকারের ভিউ যে আমি আগামী 30টা বছরের জন্য নেক্সট জেনারেশনকে তৈরি করে দিচ্ছি, যেভাবে আমাদের পূর্ববর্তী জেনারেশন গুলো তৈরি হয়েছিল বলে আমাদের এখানে একের পর এক কলোনি গুলো গড়ে উঠেছিল। কি চিন্তা ভাবনা ছিল তাদের, যে পাড়া তৈরি করতে হবে, সেই সব ঘরের সন্তান আমরা। তা আমরা নিজেদের এলাকাটাকে সাজিয়ে নেব না? যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মুখ্যমন্ত্রী আছে, আমরা রাজনীতি করতে শিখেছি যে বিধানসভায় দুবার আসে না, আমরা বলি মমতা ব্যানার্জি দুবার আসবে না। সে তিনি সময়ের সাপেক্ষে ছিলেন পশ্চিমবঙ্গে, স্বাধীনতার আগে ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে মানুষের গরিব মানুষের এই শিল্পাঞ্চলে যে ধরনের মানুষ বসবাস করে, কারণ শিল্পাঞ্চলে কসমোপলিটন এলাকা বলা হয়, সব ধরনের একটা কারখানা যখন চলবে তখন অফিস শুরু হয়, কারখানা শুরু হয়, তখন দেখবেন যে সেও কারখানা দিয়ে ঢুকছে আর যে কারখানা সেও দিয়ে ঢুকছে। তুমি না থাকলে কারখানাটা সচল থাকলো না। কারখানার ওয়ার্কার থাকতে হবে, পার্মানেন্ট ওয়ার্কার থাকতে হবে, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার থাকবে, লোডিং ওয়ার্কার থাকবে, আপলোড তবে যেটা মাল নামায় সেটা থাকবে, ফোরম্যান থাকবে, ম্যানেজার থাকবে, জেনারেল ম্যানেজার থাকবে, প্রত্যেকে থাকবে। সেরকম ভাবে সমাজে প্রত্যেকেই সেই কারখানা কলকারখানার লোকরাই তো এখানে বেশি বাড়ি করে থেকে গেছিল, হাতের কাছে কাজ ছিল। আজকের দিনে মমতা ব্যানার্জি যখন আসছেন আমরা স্বপ্ন দেখেছি, তারা বাম জামানায় কিনে দিচ্ছি, একের পরে কারখানা বন্ধ হচ্ছে, একের পরে কারখানা বন্ধ হতে যাচ্ছে। প্রত্যেক 2 বছর পরে পানিকাজিতে 2000 লোকের মাথায় করতো, 1000 লোকের মাথায় করতো, তাহলে একটা কারখানা বন্ধ হচ্ছে। নির্মল ঘোষ পারেনি আটকাতে, চোখের সামনে দেখে বঙ্গবন্ধু 42 নম্বর হয়ে যেতে। নির্মল ঘোষ পারেনি, বিরোধী দলের ছিল, পারেনি। বঙ্গশ্রী পটল দেখেছে চোখের সামনে মধ্যে প্রকৃত হয়ে যেতে, কিন্তু যেদিন নিজের সরকার বানিয়ে বিধায়ক থাকতে পেরেছে, নিজের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে থাকতে পেরেছে, সেদিন কি সিদ্ধান্ত নিয়েছেন আমার এলাকায় ছোট কারখানা দিয়ে চালু থাকবে, আমার এলাকায় ছোট কারখানা দিয়ে চালু থাকবে, 5000 ছেলে মেয়ে কাজ করে। আমি বারে বারে বলছি আমি নির্মল ঘোষের অনুসরণকারী, তার রাজনৈতিক ভাবধারার অনুসরণকারী, তার ভাবধারাকে তার আদর্শকে আত্মস্থ করেছি। আমি যতদিন সক্রিয় রাজনীতিতে ভগবান রাখবে, শরীরে প্রাণ রাখবে, আমি বাংলাদেশ শহরের একটা শিল্পের জমিতে শিল্প ছাড়া অন্য কিছু হতে দেবো না, আপনাদের কাছে বলে যাচ্ছি। ওই বাঙালিকে নিয়ে নতুন করে ভাবতে চাই, কারণ মমতা ব্যানার্জি ভাবছে বন্ধ শিল্পাঞ্চলকে নতুন করে সাজানো যায়, এই শিল্পের ভারী শিল্পের জমিগুলোকে কিভাবে ব্যবহার করা যায় কর্মসংস্থানের ক্ষেত্রে, সেই চিন্তা ভাবনায় পানিহাটি সামিল হয় না। পানিহাটি মমতা ব্যানার্জির আন্দোলনে সম্মতি দিয়েছে, সমর্থন পেতে, এটা আমাদের বিশ্বাস। সারা জীবন কৃতজ্ঞতার মাথায় রেখে যে পথে সে পথে
তো করেছি। পাড়ার সমাধানের দাবি আমি বলেছি প্রথম, আমি আমার ওখানে আবাসন আছে, আমি যে আবাসনের রাস্তা আমি করবো, এত লোক ট্যাক্স দেয় কেন হবে না? ওটাকার নিয়ম, যেটা সোসাইটির মধ্যে কাউন্সিলররা পৌরসভা কাজ করতে পারবে না। আমরা উদ্যোগ নিয়েছি, সুযোগ দিল না, কি দিয়েছিল ওরা, স্যানিটেশনের কাজ হয়েছে, এবং এখানে আরো কিছু লিটিগেশন আছে। আপনাকে দেখতে হবে, সবাই মিলে উদ্যোগী হবো, সবাই একটু নিজের পকেটের টাকা খরচা করে এখানে একটু মাথার উপর ছাপ কিনেছিল। যদি কোনো অসুবিধা থেকে যায়, যত, শুনুন আমি বারে বারে বলছি, নির্মল ঘোষের থেকে আমরা কাজ করা শিখেছি। 87 সালে বন্ধ হয়ে যাওয়া কারখানা বাসন্তী কটন মিল 1900 লক্ষ ওয়ার্কারকে তার বকেয়া টাকা যদি 2025 সালে দাঁড়িয়ে নির্মল ঘোষ সুদ ফেরত করে দিতে পারে, তাহলে কাজের উদ্যোগী হলে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, যেখান থেকে গিয়ে হোক মানুষের জন্য কাজ করা যায়, এটা আমি বিশ্বাস রাখি। আজকে দেখবেন বড় বড় কথা বলে, আর সিপিএম চুপ করে থাকে, কেন জানেন? অনেক ব্যাপারে দেখবেন বিজেপি বড় বড় কথা বলে, ওরা কেউ নেই, কিন্তু আমি সাথে কিছু যখন নয় হয় বাজার সিংহে, তখন ওই একজন কি বলে না যে মামার জয় হবে, মানে যে জিতবে তাকে মামা বানিয়ে নেবে, ওরকম ব্যাপার। সেই পানিটার কথা বললাম না, যে মামার জয়ের মতো সিপিএম বসে আছে, কিন্তু মানুষকে দিশা দেখাতে ব্যর্থ। সিপিএম মানুষের কথা বলার থেকে নিজের দলের কথা বলে বেশি। আর বিজেপি তো নিজেদের এজেন্ডা নিয়েই আছে, যে বাঙালি জানে বেশি, বোঝে বেশি, এটা দিল্লি আসা আটকাও। নেতাজি বলেছিল দিল্লিতে যেমন সব ব্রিটিশ রাজ পাগল হয়ে গেছিল, মমতা ব্যানার্জি বলেছে আমাকে চতুর্থবার আশীর্বাদ দিন, আমি দিল্লির দিকে যাব, পুরো বিজেপিটা পাগল হয়ে গেছে। দেখুন, 12খানা মুখ্যমন্ত্রী, 22খানা সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার, 1খানা প্রাইম মিনিস্টার, 1টা হোম মিনিস্টার ডেলিভারি করছে, কেমন? সিরিয়াল আসবে, টিভি খুলবেন, দেখতে ভালো লাগে, মাঝে মাঝে সিরিয়াল দেখতে দেখতে বোর হয়ে গেলে ওগুলো খুলে দেখে নেবেন, ঠিক আছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই গ্রাম বাংলার প্রান্তরে মা বোনেদের অন্তরে বিরাজ করেন। এবার আপনাদের মতো আমরা যে শহরতলিতে থাকি, এই শহরতলির মানুষের সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা যতটা আশীর্বাদ সম্মতি দিতে পারবো, সেই অনুপাতে আমরা পানিহাটি শহরকে সাজানোর জন্য তার বিনিময়ে কাজ নিয়ে আসতে পারবো। এইটুকুই আমার বক্তব্য ছিল। আবার দেখা হবে, তেতুলতলা মোড়ে মিটিং হবে, মধ্যপল্লী এদিকে মিটিং হবে, আমাদের সেন্ট্রালে মিটিং হবে, আমরা মানুষের মধ্যে জনসংযোগের মধ্যেও থাকবো। আপনাদের যা বলার সরাসরি আমার 2 পৌরপিতা পৌরমাতা এখানে রয়েছেন, কি বলি রয়েছেন, দাদা আমাদের নিউজটা চালান, তারপরে দাদাকে একটু অন্যভাবে আমি দেখি, খুব সিম্পল লাইফলি দেখি, আমি কখনো তাকে ফুল প্যান্ট করতে দেখিনি, উনি এরকম ভাবেই থাকেন। এসছেন, আমরা এখানে সব ভাষাভাষী। আমি শুধু যাওয়ার আগে এটা বলে যেতে চাই, এই যে আমরা বলছি না যে বাঙালিয়ানা রক্ষা, বাংলা রক্ষা, আজ থেকে 60-65 বছর আগে কিছু লোক সিদ্ধান্ত নিয়েছিল। হতে পারে উত্তরপ্রদেশের লোক, বিহারের লোক, ঝাড়খণ্ড তখন তৈরি হয়নি, এখানে কর্মসূত্রে তাদের আসা, তারা সিদ্ধান্ত নিয়েছিল আমাদের কিছু ভালো জিনিস দেখে, যে বাঙালি পরিবারটা দেখে, দেখো একটুবেলা তুমি খেয়ে নিচ্ছে, মাথার উপর ছাদ আছে, ছেলে মেয়েকে পড়াচ্ছে, বা তার ওয়াইফ সিদ্ধান্ত নিয়েছিল যে বাঙালিরা কি সুন্দর পূজা অর্চনা করে মানুষের সাথে মিশে থাকছে, এগুলো দেখে পছন্দ হয়ে তারা বছরের পর বছর, দশকের পর দশক আমাদের সাথে থেকে গেছে। কিন্তু বাঙালি বিভাজন যারা করে না, যে অবাঙালি ভোট
বর্তমানে বিজেপিতে চলে যাবে, বাঙালি বর্তমানে দিকে আসবে, এগুলো আমি বিশ্বাস করি যারা দীর্ঘদিন বাংলায় থেকে গেছে তারা মনে পারে বাংলাকে নিজের মাতৃভূমি বলেই মেনে নিয়েছে। তার সাথে দীর্ঘদিনের এই পথ চলা এবার 2026-এ ভোটের ফলাফলে মিলিয়ে নেবেন। অবর্ণালী অধ্যুষিত জায়গা তো আমরা মমতা ব্যানার্জি করি তাদের ভালোবাসা দেখতে পাবো। সুচিত্রের প্রত্যেক অধিবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আর দুদিন পরে পয়লা বৈশাখ, যেটা একটা বাঙালিদের উৎসব। এই পয়লা বৈশাখ উপলক্ষে আগত সবাইকে 10 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রত্যেকে মঙ্গল কামনা করি। নির্বাচনী প্রচারে বর্ণাঢ্য রোড শো, সেই সঙ্গে মহান মিছিলের ছবি যেমন আপনারা দেখছেন, ঠিক একই সঙ্গে কিন্তু আজকে আপনারা দেখলেন অভিনব প্রচার কর্মসূচি। একেবারে স্থানীয়ভাবে সভা করে এলাকার বাসিন্দাদের অভাব অভিযোগের কথা শুনলেন তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ, সেই সঙ্গে দিলেন তার সরকারের আমলে হওয়া বিভিন্ন উন্নয়নের প্রক্রিয়ানো। নির্বাচনী প্রচারের এখানে আরো নানান রকমের ছবি দেখতে অবশ্যই নজর রাখতে হবে 7 আওয়ার নিউজের পর্দায়। ক্যামেরায় সহযোগিতার সঙ্গে রিপোর্ট 7 আওয়ার নিউজ নেটওয়ার্ক।